ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন, জানালেন সচিব। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ধরে রাখতে কর্মকর্তাদের নির্দেশ সিইসির। আসন্ন নির্বাচনে নিরাপত্তা বিভাগের জন্য বরাদ্দ 400 কোটি টাকা, ব্যয়ের পরিমাণ আরও বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। যৌক্তিকতা দেখেই দেওয়া হবে বরাদ্দ, জানালো ইসি। এবং চ্যারিটি সংগঠন ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্প পরিবারের, জানালেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে আগ্রহ বা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে, কর্মকর্তাদের ভুলে যেন তা ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন প্রশিক্ষণ ভবনে ফলাফল প্রেরণের পদ্ধতি নিয়ে ডাটা এন্ট্রি অপারেটরের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। রাজনৈতিক দল অথবা কোনো প্রার্থী পরামর্শ দিলে তা গ্রহণ করতেও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। একই অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, ভোট গ্রহণের দিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন, তবে ফলাফল পাঠানোর সময় পূর্ণ গতি রাখা হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানগণ ওনারা বলেছেন যে ইন্টারনেটের গতি কমিয়ে দিলে পরে আপনাদের রেজাল্ট পাঠাতে কি অসুবিধা হবে? 5টার আগ পর্যন্ত যদি গতি কম থাকে কোনো সমস্যা নেই, 4টার পর থেকে মানে ফুল স্পিডে থাকলে আপনারা ওকে। এবং প্রত্যেক জায়গায় নির্বাচনের আমেজ, নির্বাচন উৎসব প্রকার পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনী যে একটা অনুষ্ঠানের যে একটা আগ্রহ, চিন্তা, পরিকল্পনা, এগুলো দেখে বুঝে আমরা অভিভূত হই। সুতরাং মানুষের সেই আস্থার জায়গা, মানুষের আগ্রহের জায়গাটা যেন কখনো না হয়, ব্যাহত না হয়, আমাদের কারণে, আমাদের ভুলের কারণে সেটা লক্ষ্য রাখতে হবে। 2 দিনের গুড়ি গুড়ি বৃষ্টি শেষে সারা দেশে তীব্র শীত জেঁকে বসলেও উত্তাপ রয়েছে ভোটের মাঠে। প্রার্থীদের সরব উপস্থিতি জানান দিচ্ছে ভোটের আর বেশি দেরি নেই। সকাল থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় বেরিয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে রায় চাইছেন। তুলে ধরেন বিগত দিনে নিজের ও দলের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র। তবে প্রধান প্রধান রাজনৈতিক দলের ইশতেহার ঘোষণা হয় নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পাচ্ছে ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো। ভোটাররাও বলছেন, এলাকায় উন্নয়নে যেসব প্রার্থী কাজ করবে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে সাবেক এলাকায় আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম এবং মোহাম্মদপুর এলাকায় আছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মৌসুমী ইসলামের কাছে। মৌসুমী, 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো নির্বাচনের যেহেতু হাতে গোনা 10 থেকে 11 দিন বাকি, তো প্রচারণায় কিন্তু সারা দেশ ও রাজধানীতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি সাবেক আছি ঢাকা 8 আসনের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এখানে 14 দলের প্রার্থী যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন, রাশেদ খান মেনন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, এবং তিনি কিন্তু এই আসনের গত দুইবারের সংসদ, টানা 2 বারের সংসদ সদস্য উনি এখান থেকে নির্বাচিত হয়েছেন। তো তৃতীয় মেয়াদে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাইছেন এবং নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে গত 2 মেয়াদে তিনি যে এলাকার উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃতীয়বারের মতো যেন তাকে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে। তো এই মুহূর্তে তিনি শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন। এখানে তিনি একটি গণসংযোগে অংশ নিয়েছেন। তো কিছুক্ষণ আগেই কিন্তু তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে পৌঁছেছেন। তো তিনি এখানকার যে কর্মকর্তা কর্মচারী এবং ডাক্তার আছেন তাদের সাথে কিন্তু মতবিনিময় সভায় অংশ নেবেন এবং গণসংযোগও করবেন। মূলত তিনি বলছেন যে এই শাহবাগ এলাকা যেটি যে একদিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একদিকে হচ্ছে বারডেম এবং এই
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল একটি স্বাস্থ্য বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি কিন্তু তিনি এখানে এসে এই হাসপাতালের কর্মচারীদের দিচ্ছেন, যেন তার পক্ষে ভোট দেওয়া হয়, নৌকা প্রতীকে ভোট দেওয়া হয়। এছাড়া যেটি বলছিলাম যে এখানে কিন্তু দুইজন হেভিওয়েট প্রার্থী আছেন, রাশেদ খান মেনন এবং বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন মির্জা আব্বাস। তো তিনিও কিন্তু এই এলাকার দুইবারের সাংসদ ছিলেন, তিনিও কিন্তু এখানে যখন সংসদ সদস্য ছিলেন অনেক উন্নয়ন করেছেন, এবং রাশেদ খান মেননও টানা 2 মেয়াদে কিন্তু এখানে নানা উন্নয়ন করেছেন। তারা দুইজনই কিন্তু আসলে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তার 2 মেয়াদ এবং এই রাশেদ খান মেননের 2 মেয়াদে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে যেন তাদেরকে নির্বাচিত করা হয়। এবং ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা হচ্ছে এলাকার উন্নয়নের যে কাজ করবে, যেহেতু এই এলাকাটি শাহবাগ বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি হাসপাতাল আছে, এখানে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে এবং মাদকের নিরসনে যারা কাজ করবে তাদেরকেই তারা নির্বাচিত করবেন বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণার খবর। মোহাম্মদপুরে আছেন আমাদের আরেক সহকর্মী তোহা খান তামিম। নির্বাচনের আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি তামিমের কাছে। তামিম। মৌসুমী, আপনাকে ধন্যবাদ। সংসদীয় আসন ঢাকা 13-তে এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি। আপনি জানেন যে ঢাকা 13 আসন মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত। তো এখানে বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি ভোটের মাঠে লড়াই করছেন, আব্দুস সালাম, তিনি আসলে আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি তিনি আসলে গণসংযোগ করবেন, প্রচারণা চালাবেন। 11:30 থেকে 12টার মধ্যে তিনি আসলে মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে। এরপরে তিনি আসলে বেড়িবাঁধে যাবেন এবং সেখানে তিনি তার গণসংযোগ করার কথা রয়েছে। এছাড়া এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন জনাব সাদেক খান। তিনি আসলে আজকে তার যে সংযোগ রয়েছে তিনি সেটা দুপুর পরে তিনি গণসংযোগ করবেন আমরা যতদূর জানতে পেরেছি। আমরা দেখেছি যে এই যে প্রতীক বরাদ্দের পরপরে কিন্তু ভোটের মাঠে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিনই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটের যে দুয়ারে দুয়ারে তারা যাচ্ছেন, মানুষকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে প্রার্থী সাদেক খান তিনি গণসংযোগের সময় মানুষকে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি বলছেন যে বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে বা উন্নয়ন করেছে বর্তমান সরকার, সেই উন্নয়নের যেই ধারাগুলো রয়েছে সেগুলি আসলে ভোটারদের কাছে তুলে ধরছেন এবং বলছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু আসলে বর্তমান সরকারকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের উৎসাহিত করছেন। পাশাপাশি আমরা বিএনপির প্রার্থীকে দেখেছি তিনিও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, মানুষকে বোঝাচ্ছেন এবং তারা আসলে ক্ষমতায় গেলে কি করবেন, কোন ক্ষেত্রে উন্নয়ন করবেন এবং নানা যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো আসলে ভোটারদের তারা আসলে দিচ্ছেন। তো আমরা দেখেছি যে প্রত্যেক প্রার্থী কিন্তু ছোট ছোট ক্যাম্প করে, বিভিন্ন এলাকায় ক্যাম্প করে তাদের যেই প্রচারণা সেটি চালাচ্ছেন। পাশাপাশি তারা উঠোন বৈঠক করছেন এবং উঠোন বৈঠকের পাশাপাশি ছোট ছোট মিটিংয়ের মাধ্যমেও কিন্তু তারা আসলে এই যে প্রচারণা সেই প্রচারণার কাজ অব্যাহত রাখছেন। তো আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে গত 2-1 দিন ধরে কিন্তু যে শীতের যে আমেজ সেটি আসলে বেড়েছে ঢাকা শহরে এবং আমরা দেখেছি যে গত 2-1 দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, আজও কিন্তু যে বাতাস সে বাতাস কিন্তু অব্যাহত আছে। এই বাতাস এবং এই শীত উপেক্ষা করেও কিন্তু প্রার্থীরা আসলে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং তাদের যে উন্নয়নের প্রতিশ্রুতি সেই উন্নয়নের প্রতিশ্রুতি তারা আসলে ভোটারদের দিচ্ছেন। তো চলে যাচ্ছি এখন স্টুডিওতে। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন তোহা খান তামিম, তিনি যোগ দিয়েছিলেন মোহাম্মদপুর এলাকা থেকে। তার আগে মৌসুমী ইসলাম যোগ দিয়েছিলেন শাহবাগ থেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 40,183টি ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা সদস্য থাকবে প্রায় 10 লাখ। এর মধ্যে আইন শৃঙ্খলা সদস্যের জন্য প্রাথমিকভাবে 400 কোটি টাকা বরাদ্দ ধরেছে নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য ব্যয়ের পরিমাণ দ্বিগুণ হবে, তবে প্রয়োজন সাপেক্ষেই সংস্থাগুলোকে বরাদ্দ দেওয়া হবে বলে জানায় ইসি। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব ব্যয়ের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অন্যান্য নির্বাচনী সামগ্রী, পরিবহন, জ্বালানি সহ নির্বাচন পরিচালনায় অন্তত 60 থেকে 70টি খাত। আর সবচেয়ে বেশি ব্যয় হবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায়। ইতোমধ্যে নিরাপত্তা বিভাগের নিজ নিজ সংস্থা তাদের ব্যয়ের পরিমাণ জানিয়ে দিয়েছে ইসিকে। নির্বাচন পরিচালনায় 300 কোটি ও নিরাপত্তা বিভাগের জন্য 400 মিলিয়ে মোট বরাদ্দ 700 কোটি টাকা ধরা হলেও শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দাবি প্রায় 1000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন 5 বছরে মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে হবে ইসিকে। যে ব্যয় তাদেরকে তুলে ধরা হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত এবং সেই অনুযায়ী তাদের বলতে হবে যে হ্যাঁ, এটা যুক্তিযুক্ত খরচ, এটা যুক্তিযুক্ত না।
এদিকে 24 ডিসেম্বর থেকে 10 দিন সেনাবাহিনী মাঠে রাখার ঘোষণা দিয়েছে ইসি। সংস্থাটির পক্ষ থেকে ব্যয়ের পরিমাণ ইসিকে এখনো না জানালেও অন্যান্য বারের তুলনায় তাদের ব্যয় বাড়বে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। নির্বাচনের 2-1 দিন আগে সেনাবাহিনী নামানো হয়, এবার কিন্তু সময়টা বেশি, সেখানে খরচটাও বেশি হবে। এইবার যেহেতু 300 আসনেই হচ্ছে এবং বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলেই আমরা মনে করছি নির্বাচনটা, আমার হিসেবে অনেক বেশি খরচ হবে। নির্বাচন কমিশন জানায় নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, তবে যৌক্তিকতা দেখেই বরাদ্দ দেবে কমিশন। বিভিন্ন সংস্থা থেকে বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সি থেকে 12 যারা আছে তার বাজেট পাঠাচ্ছে, যে তাদের মধ্যে একটা এস্টিমেট কস্ট দিচ্ছে, সেটাকে বাস্তবতা আলোকে যাচাই করে হয়তো নির্ধারণ করে দেওয়া হবে এটা। তবে যে বাজেট দেওয়া হয় অবশ্যই সব বাজেট যৌক্তিক থাকে, অযৌক্তিক কেউ দেয় না এটা, তারপরেও এটা বাস্তবতা আলোকে নির্ধারণ করে দেওয়া হবে এটা। এর আগে 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক 147টি আসনে নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় হয় 165 কোটি টাকা এবং 9ম জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় হয় 265 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরে নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনার বাইতিপাড়া এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম ও বরিশাল নগরীর গোরস্থান রোডে আছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। প্রথমেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, আমি রয়েছি খুলনার 2 আসনের ডালমিল মোড় এলাকায়। এই এলাকাতে একটু আগে জনসংযোগ করেছেন খুলনা 2 আসনে মহাজোট প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। তিনি তার নৌকা প্রতীক নিয়ে তিনি এখানে গণসংযোগ শুরু করেছেন 10:30টার দিকে এবং এই মুহূর্তে তিনি এই এলাকাতেই অবস্থান করছেন এবং তার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীক নিয়ে লিফলেট বিতরণ করছেন এবং তিনি গতকাল যে ইশতেহার ঘোষণা হয়েছে আওয়ামী লীগের, সেই ইশতেহারের অংশগুলোই তিনি তুলে ধরছেন এবং বিভিন্নভাবে ভোটারদের কাছে বলছেন এবং ভোটারদেরকে তিনি আওয়ামী লীগে বা নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং আগামীতে উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে খুলনায় কিন্তু যে উন্নয়নগুলো দৃশ্যমান এখনো হয়নি বা যে উন্নয়নগুলো প্রত্যাশা মানুষের, সেই উন্নয়নগুলোর কথা তিনি বলছেন এবং ভোটারদের কাছে তিনি বাড়ি বাড়িতে যাচ্ছেন। এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে খুলনা 2 আসনে যে নির্বাচনী পরিবেশ আমরা এটি ভালোভাবে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে সর্বত্র। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত 2 দিন যে বৃষ্টিপাত ছিল বা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, এই আবহাওয়া উপেক্ষা করে কিন্তু সব দলের নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং ভোটারদের কাছে তারা যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিভিন্ন অলিতে গলিতে সব জায়গায় কিন্তু পোস্টার ছেয়ে গেছে এবং প্রতিশ্রুতির যে তালিকা, সেই তালিকাও দীর্ঘ হচ্ছে। ভোটাররা কিন্তু এই সুযোগে কিন্তু প্রার্থীদের কাছ থেকে তাদের যে আগামীতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো বলছেন যে খুলনাকে আরো বেশি উন্নত নগরী হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, গোটা দক্ষিণ অঞ্চলকে কিভাবে আরো বেশি করে উন্নয়নের ছোঁয়া দেওয়া যায়, বিশেষ করে মোংলা বন্দর কেন্দ্রিক যে উন্নয়ন এবং এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, পদ্মা সেতুকে ঘিরে যে উন্নয়ন, সব মিলে এই অঞ্চলের মানুষের যে ভাবনা, সেই ভাবনাগুলো কিন্তু তারা প্রার্থীদের কাছে বলছেন এবং প্রার্থীরা কিন্তু সেটা মনোযোগ সহকারে শুনছেন এবং আশ্বাস দিচ্ছেন যে তাদের প্রতীকে ভোট দিলে তারা এই অঞ্চলকে এই ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন একটি নগরী এবং তিলোত্তমা খুলনা নগরী এবং খুলনা অঞ্চলকে আরো বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে তোলার জন্য তারা চেষ্টা করবেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনী প্রচারণার আপাতত সর্বশেষ খবর। চলে যাচ্ছি বরিশালে ফেরদাউস সোহাগের কাছে বরিশালের খবর জানতে। তরিকুল, আপনাকে ধন্যবাদ। আমি আছি নগরীর বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকায়। কিছুক্ষণ আগে নগরীর হাতেমালি কলেজ এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থীর স্ত্রী নাসিমা সরওয়ার, মুজিবুর রহমান সরওয়ারের স্ত্রী নাসিমা সরওয়ার গণসংযোগ করেছেন। তখন তিনি জনসাধারণের কাছে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করেছেন। তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন যে গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য মূলত তিনি ভোট প্রার্থনা করেছেন। একটু জানিয়ে রাখি যে এই বরিশালের এই সদর আসনে অর্থাৎ 5 আসনে কিন্তু দীর্ঘদিন সংসদ সদস্য, বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন তিনি। এবং কিছুক্ষণ পরে তার গণসংযোগ করার কথা রয়েছে, 10:30টায় কথা ছিল, কিছুক্ষণের মধ্যে আসবেন গণসংযোগে, এমনটি আমরা জানতে পেরেছি। আরেকটু তথ্য জানিয়ে রাখে যে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম 11:30টার সময়
নগরীর ফজলুল হক এভিনিউ এলাকা থেকে তার গণসংযোগ করার কথা রয়েছে। কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিনের মতো আজও গণসংযোগ করবেন। এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বৈঠক হওয়ার কারণে কিন্তু তিনি মূলত এখন পর্যন্ত গণসংযোগ বের হতে পারেননি। প্রকৃতপক্ষে একই অবস্থা মুজিবুর রহমান সরোয়ারও, তিনিও নির্বাচন সংক্রান্ত যে বৈঠকগুলো থাকে, একান্ত নিজস্ব যে বৈঠক থাকে, সেই বৈঠকের কারণে তারা এখনো বের হতে পারেননি। তবে আমরা জানতে পেরেছি যে তারা বাসায় রয়েছেন। একটি তথ্য জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং নির্বাচন কমিশনার কবিতা খানম তিনি আজকে বরিশালে আসার কথা রয়েছে এবং আগামীকালকে বৈঠক করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে নিয়ে। তো এই ছিল মোটামুটি বরিশালের নির্বাচনের যে গণসংযোগ, তার সর্বশেষ খবর। আমরা ফিরছি এখন স্টুডিওতে। সবুজ। নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস খাতে প্রথম জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানির বিক্রয় সম্মেলন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। সম্মেলনে সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম পোর্সেলানোসা ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে উপলক্ষে গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্পেনের রাষ্ট্রদূত। এ সময় পোর্সেলানোসা গ্রুপের পক্ষে কার্লোস গঞ্জালেস গিলেন, নুপামি বিডি লিমিটেডের সিইও আজিরট ইজুরা, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি নুরিয়া লোপেজ সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে পুনামিল বিডি লিমিটেড। ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 178 ব্যবসায়ীকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন সিআইপি কার্ড দিয়েছে সরকার। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সিআইপিদের হাতে কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 2016 সালের জন্য 19টি পণ্য খাতে 137 জন রপ্তানিকারক ও পদাধিকার বলে বিসিসিআই এর 41 জন পরিচালককে সম্মাননা দেওয়া হয়। সিআইপি কার্ডধারীরা জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণপত্র সহ সচিবালয়ে প্রবেশে কার্ড ও গাড়ির স্টিকার পাবেন। অনুষ্ঠানে বর্তমানে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হচ্ছে জানিয়ে চলতি অর্থবছর শেষে আয় $45 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। রপ্তানিমুখী শিল্পের জন্য সরকার প্রদত্ত বন্ড সুবিধার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল রাজধানীতে হিসাব সংরক্ষণ বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান ICMAB আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বলেন, বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি পণ্যের কাঁচামাল এনে অনেক অসাধু ব্যবসায়ী সেগুলো খোলা বাজারে বিক্রি করে। এ থেকে বেরিয়ে আসতে নির্বাচনের পরে বিসিসিআই ও বিজিএমই এর সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে যমুনা ব্যাংক লিমিটেডের 131তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল দোহারে হাজী আদালত কমপ্লেক্সে এই শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম, পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি সহ স্থানীয় ব্যবসায়ী, নেতা ও গ্রাহকরা। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2 মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ক্রাউন সিমেন্ট। অনারিং আওয়ার হিরো কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান পাঠান ও ময়মনসিংহের মোহাম্মদ আনোয়ার হোসেন এ সম্মাননা পান। ক্রাউন সিমেন্টের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে 2 মুক্তিযোদ্ধার হাতে সম্মানসূচক ক্রেস্ট ও আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়। ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান এ সময় উপস্থিত ছিলেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন, জানালেন সচিব। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ধরে রাখতে কর্মকর্তাদের নির্দেশ সিইসির। আসন্ন নির্বাচনে নিরাপত্তা বিভাগের জন্য বরাদ্দ 400 কোটি টাকা, ব্যয়ের পরিমাণ আরও বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। যৌক্তিকতা দেখেই দেয়া হবে বরাদ্দ, জানালো ইসি। এবং চ্যারিটি সংগঠন ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্প পরিবারের, জানালেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।